অবশেষে বিধানের থেকে সত্যিটা জেনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় জাগৃতি সাত্বিক বাড়ি আসা মাত্রই সাত্বিককে বাড়ি থেকে বার করে দিতে চায় আর বলে, তুমি এই বাড়িতে থাকবে না, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। সাত্বিক বলে, মম, তুমি তোমার সাত্বিককে বাড়ি থেকে বার করে দিচ্ছ, যাকে তুমি এত ভালোবাসো। আমি কোনোদিনও তোমার কথা অমর্যাদা করেছি মম? বলো, তুমি কেন আমার সাথে এমন করছো? বলো না মম, কেন এমন করছো? আমি সত্যি নিরপরাধ একজন মানুষ, আমি কোনো অপরাধ করিনি। তারপরেও শুধুমাত্র একটা সন্দেহর বশত তোমরা আমার সাথে এত খারাপ ব্যবহার করছো। আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে মম। তখনই জাগৃতি বলে, চুপ করো, চুপ করো, তুমি একটা কথাও আর বলবে না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তুমি পাবে, বিশ্বাস করো, তার শাস্তি তুমি পাবেই। সাত্বিক বলে, আমি কোনো অন্যায় করিনি, আর সেটা গীতা এলএলবি প্রমাণ করে দেবে যে আমরা দুজনাই নির্দোষ। কেউ বা কারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে, আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি, বিশ্বাস করো। জাগৃতি বলে, থামো, তুমি থামো। সবাই আমাকে বলতো আমি নাকি রত্নগর্ভা, কিন্তু তুমি আমার গর্বকে অসম্মান করেছো। তুমি যেরকম একটা কাজ করেছো তাতে আমি তোমার মুখ থেকে আর মম ডাকটা শুনতে চাই না। সাত্বিক বলে, কিন্তু মম, যেদিন প্রমাণিত হবে আমি কোনো অন্যায় করিনি সেদিন তুমি কি বলবে বলো? বলো মম, সেদিন কি বলবে? জাগৃতি বলে, আগে প্রমাণিত হোক যে তুমি কোনো অন্যায় করনি, তারপর আমি তোমারটা বুঝে নেব। সাত্বিক বলে, প্রমাণিত তো হবেই, কারণ আমি তো কোনো অন্যায় সত্যি করিনি। আমাকে যারা ফাঁসাচ্ছে তারা এবার ধরা পড়ে যাবে, তাদের দিন শেষ হতে চলেছে, তারা আর কোনোভাবেই শান্তিতে থাকতে পারবে না, কারণ গীতা এলএলবি সমস্ত সত্যি খুঁজে বার করার দায়িত্ব নিয়ে নিয়েছে যে। এরপরে গিনি বলে, থামো, বারবার গীতার নাম ধরে ডেকে কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ, কিচ্ছু প্রমাণ করতে পারবে না, গীতা এই কেসে হেরে যাবে। সাত্বিক বলে, তুমি তোমার বোনকে এখনো চেনোনি, তুমি জানো না গীতা এলএলবি চাইলে কি করতে পারে আর কি পারে না। গিনি তখন বলে, থামো, যাও, ওপরে যাও, এবারের মতন তোমাকে বাড়িতে ঢুকতে দেওয়া হলো। সাত্বিক আর কোনো কথা না বাড়িয়ে ওপরে চলে যায়। জাগৃতি তখন বলে, আমি আর পাচ্ছি না গিনি, পাচ্ছি না। এক ছেলে হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর এক ছেলে এইভাবে বাড়ি ফিরে এসেছে। সত্যি আমি আর বুঝতে পারছি না কি করব। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি যদি দেখি গীতা এলএলবি এই কেসটা জিতে গেছে, তাহলে আমি সত্যি খুব খুশি হব। এই কথাটা আমি তোমাকে বলে দিলাম। অন্যদিকে গিনি মনে মনে ভাবে, জানি না গীতার সাথে সত্যি সাত্বিকের কোনো সম্পর্ক আছে কিনা, তবে এটুকু জানি গীতা কখনো অন্যায় করতে পারে না। কিন্তু এক্ষেত্রে কেসটা যেন অন্য রকমের হয়ে গেছে। গীতা ফোন করেছে ঢালিকে, আর ইন্সপেক্টর ঢালি বলে, কি হয়েছে গীতা, আপনি ফোন করেছেন? গীতা বলে, ঢালিবাবু, আপনাকে একটা সাহায্য করতে হবে আমাকে একটা কেসের ব্যাপারে। ঢালিবাবু বলে, সরি ম্যাডাম, এখন আমি কোনো সাহায্য করতে পারবো না, আপনি তো জানেনই স্যার খুব রেগে গেছে আপনার উপর। গীতা বলে, বাহ, আপনি কি ভেবেছিলেন যে আপনাকে কোনোদিনও ঋণ শোধ করতে হবে না? আপনার মনে আছে তো যে আপনি কৃপানের সাথে আর অগ্নিজিৎ মুখার্জির সাথে কি করেছিলেন? আপনার সমস্ত কুকর্ম কিন্তু আমি জানি, তবু আমি আপনাকে কোর্টে তুলিনি, আর সেই প্রতিদানে আপনার কিছু দেওয়ার কথা ছিল। যাই হোক, আপনি যখন ভয় পেয়ে গেছেন তখন আমার আর কিছু বলার নেই, রাখছি আমি। এরপর ইন্সপেক্টর ঢালি বলে, দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, বলুন কি করতে হবে। গীতা তখন বলে, একজন আছে, তার সম্পর্কে খোঁজ লাগাতে হবে। সেই ছেলেটার নাম হলো বিধান, বিধানকে আমার চাই। আর তখনই ইন্সপেক্টর ঢালি বলে, কিন্তু ও তো শুনেছিলাম শেষ হয়ে গেছে, আবার ওকে কিসের জন্য চাই? তখনই গীতা বলে, কারণ ও একমাত্র ব্যক্তি যে এই কেসটাতে ছিল, যে এই স্টেটমেন্টটাই দিয়েছিল যে আমি আর সাত্বিক বাবু নাকি দুজন মিলে নাকি স্বস্তিক বাবুকে মারার কথা বলেছিলাম, তাই বিধানকে খুঁজে পাওয়াটা খুবই দরকার। তখনই অফিসার বলে, ঠিক আছে, আমি বিধানের বিরুদ্ধে খোঁজ লাগাচ্ছি। এরপরে গীতা বলে, থ্যাংক ইউ স্যার। তখনই ঢালি বলে, কিন্তু আরেকটা কথা, আমি যে আপনাকে সাহায্য করছি সেটা কাউকে বলার দরকার নেই। গীতা বলে, ঠিক আছে, কেউ জানতে পারবে না। এর মধ্যে গীতা কাজ করতে বসেছে। তখনই পদ্ম এসে বলে, কুল দিদি, এই দুটো ওই দোকানের সামনে পাওয়া গেছে, তাই আমি নিয়ে আসলাম। আর তখনই দেখে একটার মধ্যে রয়েছে সিঁদুর, আর একটা কোটোর মধ্যে রয়েছে আংটি। এরপরেই গীতা বলে, এগুলো তো স্বস্তিকবাবু আমার জন্য নিয়ে আসছিল, আমাকে ফোনে একবার বলেছিল। হ্যাঁ, উনি বলেছিল যে উনি নিয়ে আসছে সাথে করে সিঁদুর আর একটা আংটি। তখনই পদ্ম বলে, স্বস্তিক দাদাবাবু তোমাকে বড্ড ভালোবাসে, সেটা বোঝাই যায়। জানো তো উকিল দিদি, সবার কপালে এমন ভালোবাসা সহ্য হয় না। এই আমাকেই দেখো না, আমার জীবন থেকে সমস্ত কিছু সরে গেছে,
আমার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই। গীতা বলে, তুই এসব কথা ভাবছিস কেন পদ্ম? কেন ভাবছিস? পদ্ম তখন বলে, না ভেবে কি উপায় আছে উকিল দিদি? আসলে আমার না লোভ হয়ে গেছিল, লোভ। আমি ভেবেছিলাম স্বামী, সংসার, মা, বাবা, ননদ সবাইকেই তো পেলাম, মন দিয়ে সংসার করব। কিন্তু কে জানতো আমার জীবনে এত বড় একটা বিপদ নেমে এসেছে। গীতা বলে, পদ্ম তুই তুই কৃপানকে ভালোবেসে ফেলেছিস, বল। এই পদ্ম বল। পদ্ম তখন বলে, হ্যাঁ উকিল দিদি, কিন্তু আমি তো বুঝতে পারিনি সবটা। পরে যখন বুঝতে পেরেছি, ভালোবাসার থেকেও অনেক বেশি ঘৃণা ছিল ওই কৃপান দাদাবাবুর ওপরে। এর মধ্যেই পদ্ম কান্নাকাটি করতে থাকে। গীতা পদ্মকে সামলাচ্ছিল, তখনই ফোন এসে গেছে গীতার ফোনে। ফোন করেছে ইন্সপেক্টর ঢালি আর বলছিলাম যে ও তো এখনও সেভাবে বাড়িতে থাকে না, মাঝে মধ্যে হয়তো আসে, কিন্তু কখন আসে, কবে আসবে সেগুলোর খোঁজখবর তো আমি পাবো না। আর ওই পেয়ারাতলায় ওর বাড়ি আছে, 22 নম্বর বাড়িটাই হচ্ছে ওর বাড়ি। তখনই গীতা বলে, থ্যাংক ইউ, আপনি যে ইনফরমেশনটা দিয়েছেন সেটা অনেকটাই হেল্প করবে। ঢালি তখন বলে, ঠিক আছে। অন্যদিকে দেখা যায় যে গীতা সকাল সকাল বেরিয়ে গেছে বিধানের খোঁজ করবে বলে। সেখানে একজন সবজিওয়ালার কাছে বিধানের মা আর বোন দুজন মিলে বাজার করছিল। এরপরে গীতা বলে, আরে মাসিমা কেমন আছেন বলুন তো? আপনি তো বিধানের মা বিদিশা, তাই না? আর তুমি হলে বিধানের বোন মালা। তখনই বিধানের মা বলে, তুমি কি করে জানলে? তুমি আমাদেরকে চেনো নাকি? গীতা তখন বলে, না চেনার কিছুই নেই। না চেনার কি আছে বলুন তো? মানে ওর সাথে আমার একটা কেস নিয়ে আলোচনা করার ছিল, ওটাকে টিপ দেওয়ার ছিল, তাই বলছি যে যদি ওর সাথে কিছু দেখা করিয়ে দেন। কিন্তু বিধানের মা আর বোন পাত্তা না দিয়ে চলে যেতে থাকে। তখনই গীতা ওর পেছন পেছন হাঁটছে, আর এদিকে সবজিওয়ালা তাড়াতাড়ি করে ফোন করেছে বিধানকে আর বলে, বিধান তোকে একটা মেয়ে খুঁজছিল, কি বলছিল জানো, কি টিপস ফিপস দেবে? আমি কি বলবো বল? অন্যদিকে ইন্সপেক্টর ঢালি লুকিয়ে লুকিয়ে সবটা শুনছিল। বিধান বলে, খবর রাখো তো, খবর রাখো, তারপর আমাকে বলবে। এরপরে গীতাকে ফোন করেছে ইন্সপেক্টর ঢালি আর বলছিলাম যে গীতা, আপনি যখন চলে গেছিলেন তখন এই সবজিওয়ালা ফোন করেছিল বিধানকে, কথা বলছিল। গীতা তখন বলে, তাই নাকি? তাহলে তো ব্যাপারটা দেখতে হচ্ছে বড়বাবু। বড়বাবু তো নেই, এক কাজ করুন, আপনি গাড়িটা নিয়ে চলে আসুন। তখনই ঢালি বলে, আচ্ছা। এরপরেই চলে এসেছে গীতা, সবজিওয়ালাকে বলে, এটা আপনার ফোন বুঝি? এই ফোন দিয়েই ফোন করে দিয়েছে তখনই বিধানকে। আর ইন্সপেক্টর ঢালি এসে অ্যারেস্ট করছে ওই সবজিওয়ালাকে। তারপরে বিধান বলে, আরে আবার ফোন করেছো কেন? কি হয়েছে নাকি? ওই মেয়েটার ওপর খবর রেখেছো তো? ও পুলিশের লোকটোক নয় তো? আর তখনই সবজিওয়ালা বলে, বিধান বিধান তুই সরে যা, এরা পুলিশের লোকই। জোরে জোরে চিৎকার করে বলে দেয়, ফোনের ওপার থেকে বিধান শুনে নেয়। তারপরেই তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। গীতা তো চমকে যায় আর বলে, এত বড় ব্যাপার। এরপরে ওকে নিয়ে যাওয়া হয় ক্লাবে, আর ইন্সপেক্টরকে বলা হয়, আপনি এসব ব্যাপার দেখেননি, কাউকে কিছু বলার দরকার নেই। এরপর সেই ফোনটা দেওয়া হয় সেই সবজিওয়ালাকে, আর দুজনকে রেখে দিয়েছে গীতা পাহারা দেওয়ার জন্য। আর এই ফোনটাকে ট্র্যাপ করার জন্য বলে দিয়েছে, যাতে সমস্ত কথা রেকর্ডিং হয়ে যায়। আর বলে গীতা, ফোনটা কিন্তু ধরবেন, বুঝতে পেরেছেন তো সবজিওয়ালা? অন্যদিকে সাত্বিককে ডাকা হয়। অগ্নিজিৎ মুখার্জি, গিনি, তারপরে সবাই মিলে ভজন কথা বলতে থাকে আর জিজ্ঞেস করে, আপনাদের সম্পর্কটা কতদিনের বলুন সাত্বিক মুখার্জি। সাত্বিক তখন বলে, বাবা কি হচ্ছেটা কি? অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ একদম ঠিক বলেছি, তোমার কাছ থেকে তো আমার সব জানাটা উচিত, তাই না? তুমি যে কুকর্ম করেছো তার শাস্তি তুমি পাবেই। মেহেকও কান্নাকাটি করতে থাকে, কি বলবে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে গীতা অপেক্ষা করছে কখন বিধানের ফোন আসবে সবজিওয়ালার ফোনে।